প্রিয় দর্শক, অনেক স্বাগত জানাচ্ছি ভ্যালি প্রেজেন্স বিট সংলাপে। শারমিনা ওয়াহিদ আছি। আজকে আপনাদের সাথে কথা বলবো পণ্যের দাম নাভিশ্বাস কিভাবে বেড়ে যাচ্ছে এবং আসলে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে থাকায় দিশেহারা ক্রেতারা। আলোচনা করব সবকিছু নিয়ে। পরিচিত করে দিচ্ছি আমাদের আজকে অতিথিদের সাথে। আজকে আমাদের সাথে গোলাম রহমান, সভাপতি ক্যাব থেকে, তার সাথে আছেন হেলাল উদ্দিন, সভাপতি বাংলাদেশ দোকান মালিক সমিতি, এবং আছেন AKM খোরশেদ আলম, সভাপতি অটো রাইস মিলস ওনার্স অ্যাসোসিয়েশন থেকে। বিট সংলাপে অনেক স্বাগত জানাচ্ছি সাথে থাকার জন্য। প্রিয় দর্শক, আজকে একটি প্যাকেজ আছে, ওইটি দেখে আসছি, তারপরে আমরা আলোচনায় ফিরে যাচ্ছি। ক্যালেন্ডারের পাতায় কালো অধ্যায় খচিত বছর হয়ে থাকবে 2020 সংখ্যাটি। কোভিড-19 ছোবলে লাখো প্রান্ত গেছেই, বিশ্ব অর্থনীতির সব সমীকরণও গেছে পাল্টে। গোটা বিশ্বের মতো বাংলাদেশও বছর জুড়ে মোকাবেলা করেছে বহু চ্যালেঞ্জ। তবে চূর্ণ বিচূর্ণ অর্থনীতিতে প্রায় সারা বছর ঘুরে ফিরে এসেছে কোভিড-19-এর অভিঘাত। নজিরবিহীন এক মহামারীর বাস্তবতা কাঁধে নিয়েই অনিশ্চিত বছরে 5,68,000 কোটি টাকার বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী। সরকারের পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের প্রতিবেদন বলছে, করোনা সংক্রমণ শুরুর পর জুন শেষে দারিদ্র্যের হার বেড়ে 29.4% এবং অতিদারিদ্র্যের হার 20.5% ঠেকেছে, যা করোনার আগেও ছিল অর্ধেক। বিপর্যস্ত অর্থনীতিতে ক্ষুদ্র, মাঝারি কিংবা রপ্তানি খাত সংকুচিত হয়ে এসেছে সবারই ব্যবসায়িক আকার। ধস নামে শিল্প উৎপাদনে, চাঙ্গা হতে থাকা আবাসন খাতেও নেমে আসে বিপর্যয়। রপ্তানির শীর্ষ খাত তৈরি পোশাকের অবস্থান বিশ্ববাজারে ধরে রাখলেও করোনার শুরুতেই এপ্রিল পর্যন্ত ক্রয়াদেশ বাতিল ও স্থগিত হয় প্রায় $3.25 বিলিয়ন। সব মিলে পোশাকের রপ্তানি প্রবৃদ্ধি কমে প্রায় 18%। কেবল 2020 নয়, নতুন অর্থ বছরের জন্য সবচেয়ে বড় অভিঘাত নামে চাকরির বাজারে। বিশ্বব্যাংক গোষ্ঠীভুক্ত প্রতিষ্ঠান IFCর এক সমীক্ষায় দেখা যায়, কোভিড-19-এর কারণে দেশের অতি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে কর্মরত 37% লোক বেকার হয়েছেন। আমরা যে ধরেন একটা তলানিতে গিয়েছিলাম মার্চ, এপ্রিল, মে মাসে, সেখান থেকে অনেকটা বেরিয়ে আসা সম্ভব হয়েছে। সবাই একইভাবে বের হতে পারেনি। তবে করোনার সাথে লড়াই করেও দেশের অর্থনীতিতে আশার সঞ্চার করেছে রেমিটেন্স বা প্রবাসী আয়। 11 মাসে আদায় প্রায় 2,000 কোটি টাকা, দেশের ইতিহাসে যা সর্বোচ্চ। এছাড়া বিজয়ের মাসে দেশের রিজার্ভ ছাড়িয়ে যায় $42 বিলিয়ন। 2020 সালে প্রবৃদ্ধির পূর্বাভাসে দক্ষিণ এশিয়ায় অন্যতম শীর্ষ অবস্থানে থাকার আন্তর্জাতিক পূর্বাভাসও মিলেছে বাংলাদেশের। কর্মসংস্থান এবং উৎপাদনে গ্রামীণ অর্থনীতিতে শহরের তুলনায় অনেক কম আঘাত এসছে। অর্থনীতি বিপর্যস্ত থাকলেও মূল্যস্ফীতির খুব বেশি বাড়তি চাপ নিতে হয়নি সাধারণ মানুষকে, যা খানিকটা স্বস্তি দিয়েছে করোনাকালীন অর্থনীতিকে। BBS-এর আগস্টের সাময়িক হিসেবে উঠে আসে, করোনার মাঝেও দেশের মাথাপিছু আয় ছাড়ায় $2,000, বছর ব্যবধানে যা বেড়েছে $155। শত বাধা আর প্রতিকূলতা সত্ত্বেও কোনো কিছুতেই দমানো যায়নি সবুজ শ্যামল অদম্য বাংলাদেশকে। তাই তো মহামারীর ক্ষতচিহ্ন কাটিয়ে নতুন বছরে নতুন প্রত্যয় নিয়ে ঘুরে দাঁড়াবে লড়াকু বাংলাদেশ, এমন শুভকামনার প্রত্যয় থাকছে 2021-এর জন্য। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। প্রিয় দর্শক, এই ছিল আজকের দিনের প্রতিবেদন। চলুন আমরা আলোচনায় ফিরে যাই। কথা বলবো পণ্যের দাম নাভিশ্বাস নিয়ে। শুরু করতে চাচ্ছি গোলাম রহমান আপনার সাথে। আমরা জানি চাল থেকে শুরু করে শাকসবজি এবং প্রতিটা ন্যায্য মূল্যের দাম আসলে বেড়েই যাচ্ছে এবং লাগাম টানা যাচ্ছে না কোনোভাবে এই দামগুলোতে। একটু জানাবেন যে আসলে বর্তমানে বাংলাদেশের নিত্যপণ্যের বাজার পরিস্থিতিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? চালের মূল্যটা অস্বাভাবিকভাবে বাড়ছে। বিশেষ করে আপনার আমনের মৌসুম, ভরা মৌসুম, এখনো চালের দাম, মোটা চালের দাম বাড়ছে, এটা অস্বাভাবিক। শাকসবজির দাম বেশ চড়া ছিল আপনার অক্টোবর নভেম্বরের দিকে, এখন কিন্তু শাকসবজির দাম অনেকটা সহনীয় পর্যায়ে এসেছে আমি বলবো। এবং কোন অঞ্চলের কৃষক কিন্তু উৎপাদিত শাকসবজির ন্যায্য মূল্য পাচ্ছে না। এখানে বাজার ব্যবস্থা এবং পরিবহন ব্যবস্থার দিকেই বোধহয়
সরকারের দৃষ্টি দেওয়া দরকার। আপনার বাড়ি ভাড়া, বিশেষ করে নিম্ন আয়ের লোকদের বস্তির বাড়ি ভাড়া, এই করোনার কারণে বহু লোক কিন্তু শহর ছেড়ে চলে গেছে, যার ফলে বস্তিতে এবং মানে খুবই ছোট যাদের বাড়ি ভাড়া, সেখানে হয়তো একটা স্বস্তি এসেছে, কিন্তু সবচেয়ে বড় আঘাত এসেছে রুজি রোজগারের উপরে। আপনাদের প্রতিবেদনে বলা হলো যে আইএফসির এক হিসাব মতে 37% মানুষ তাদের আয়ের সংস্থান হারিয়েছে। আপনার যে অতি দরিদ্রের হার দ্বিগুণ হয়েছে, 10% থেকে 20% উপরে চলে গেছে, এবং আপনার দারিদ্রের হারও 30% মতো পৌঁছে গেছে। এই সবকিছু মিলিয়ে যে একদিকে পণ্যের মূল্যের কিছুটা ঊর্ধ্বগতি, কখনো কখনো কোনো পণ্যের দাম লাগাম ছাড়া হয়েছে, যেমন পেঁয়াজের দাম লাগাম ছাড়া হয়েছে, এখন চালের দাম লাগাম ছাড়া হয়েছে, কিন্তু সার্বিকভাবে আপনাদের প্রতিবেদনে উঠে এসেছে মুদ্রাস্ফীতি বহুলাংশে নিয়ন্ত্রণে ছিল। তাই সমস্যাটা মূল্য না, মূল্য পরিস্থিতির চেয়ে বড় সমস্যা আয় রোজগার এবং কর্মসংস্থান যে কমে গেছে, সেটা হলো বড় সমস্যা। যদি সরকারের উদ্যোগ এবং সকলের প্রচেষ্টায় কর্মসংস্থান বৃদ্ধি করা যায় এবং যাদের আয় কমেছে তাদের আয়ের ব্যবস্থা করা যায়, তাহলে আমরা স্বস্তিতে থাকবো, এইটাই আমার মনে হয়। জি, হেলালুদ্দিন, আপনার কাছে আসছি, জানতে চাবো প্রতিবারের মতো এই যে চালের দাম কিন্তু নিয়ন্ত্রণে আসছে না, এবং তার সাথে সাথে দেখা যাচ্ছে ভোজ্য তেল, গম বা দুধের দামও বেড়ে চলছে। সরকারের কি করণীয় আছে, আমাদের কি করণীয় আছে এরকম পরিস্থিতিতে? প্রথমত আমি মনে করছি গোলাম স্যার যেটা বললেন যে চালের দামটা বেড়েছে, আমরা আসলে সবাই লক্ষ্য করছি চালের দাম বাড়ছে, কিন্তু পাশাপাশি যদি এটা খেয়াল করেন যে আমাদের কৃষকরা কিন্তু এখন প্রতিদিনই আপনাদের সুবাদে আমরা টেলিভিশনে দেখছি, আমাদের কৃষকরা খুবই আনন্দিত যে চালের দামটা এখন, মানে ধানের দামটা ওরা পায়। আমরা যে কথাটা বারবার বলে এসেছিলাম আসলে ধানের দামটা কোন বছরে কত হবে, সব বছরে কিন্তু একরকম ধানের দাম থাকবে না, একরকম পণ্যের দাম থাকবে না। আর যেহেতু এই ধানটা আমাদের কৃষকরা তৈরি করেন, আমরা বলবো যে আমাদের কৃষকরা খুবই এফিশিয়েন্ট, এবং তারা যখন যে কাজটি করে, বিশেষ করে কৃষি খাত কিন্তু এবারে কোভিডে আমাদেরকে রক্ষা করছে, এটা আমাদের বলতেই হবে যে এইবার কৃষকরা, বিশেষ করে সরকার যেই সুযোগ সুবিধাগুলো দিয়েছে, সরকারের যেই আপনার আমি বলবো এখানে সরকারের এক ধরনের পরিকল্পনা ছিল যাতে কৃষি খাতটা আমাদের ভালো থাকে, এবং সেটা যথাযথভাবে আমরা কিন্তু লক্ষ্য করেছি, কৃষি খাতটা আমাদের যথাযথভাবে ভালো ছিল। তো সেই ক্ষেত্রে আমি যে কথাটা মনে করছি যে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে চালের দামটা আসলে কত হওয়া দরকার, ধানের দামটা কত থাকবে, এইটা যদি সরকার বছরের শুরুতে বলে দেয় যে আমন কত হবে, বুরু কত হবে, বা অন্য অন্য চাল যখন কৃষকরা তুলছেন তখন কত হবে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা বুঝবো যে কখন চালের দাম বাড়ছে। এখন ধরেন অব্যাহতভাবে একটা জিনিসের পণ্যের দাম কম ছিল, সেটা যখন কারেকশন হবে আর ওই সময় আমরা বলবো যে বেড়েছে বেড়েছে বেড়েছে, এইটা কিন্তু আমার কাছে খুবই মানে গ্রহণযোগ্য একটি মানে ইয়ে মনে হয় না আর কি, সিস্টেম মনে হয় না। তো সেই ক্ষেত্রে আমরা যে কথাটা বারবার বলছিলাম যে আমাদেরকে বলে দেওয়া হোক যে এইবার ধানের দামটা, চালের দামটা কত হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি ধানের দাম এবং চালের দাম যদি একটু বেশি থাকে তাহলে আমাদের খাদ্যের নিরাপত্তাটা খুবই ভালো থাকবে। এই কারণে বাংলাদেশ একমাত্র দেশ পৃথিবীতে সবচেয়ে বেশি চাল আমরা কনজিউম করি, বাংলাদেশ একমাত্র দেশ যেখানে আমরা সিদ্ধ চাল খাই। চালের সংকট হলে পরে আমরা কিন্তু আসলে এই চাল আমরা বিদেশ থেকে আমদানি করে আমাদের খুবই কষ্ট হয়। ইতিমধ্যে সরকারটি ভালো সিদ্ধান্ত নিয়েছে, চালের দামটা একটু কমিয়ে নিয়ে আসার জন্য তারা আমদানিকে উৎসাহিত করছে, তারা এটাকে সেই 60 ভাগ থেকে নামিয়ে 30 ভাগে নিয়ে 25 ভাগে নিয়ে এসছে শুল্কের হার। তো অর্থাৎ মানে যাতে চাল বিদেশ থেকে আমদানি করা যায়, আমাদের হাতে সময় আছে এখনো। তো সেক্ষেত্রে আমি মনে করছি যে চালের দামটা কারেকশন হবে, এবং বিগত দিনও চালের দাম কারেকশনই ছিল। আর শাকসবজির কথা যেটা গোলাম রহমান স্যার বললেন, এখন কিন্তু আপনি দেখেন ওই শাকসবজি আপনি এতই কমেছে যে মূলা 2 টাকা 3 টাকা হচ্ছে আপনার কেজি, যেখানে বিক্রি করছে কৃষকরা। আবার দেখবেন শাকসবজি এখন 5 টাকা মুঠায় পাওয়া যাচ্ছে, ফুলকপি
একটা দাম 10 টাকা, এটা আপনি খুচরা বাজারে পাচ্ছেন। এখন একটা ফুলকপি কোত্থেকে আসে, কোথায় এটা তৈরি হয়, আমরা কিন্তু সেটা জানার চেষ্টা করছি না। একজন কৃষক কিভাবে এটাকে উৎপাদন করছেন, কতদিন উৎপাদন করছেন, আমি কিন্তু 10 টাকা কিনে খাচ্ছি। আমি মনে করি বাজার ব্যবস্থাপনা আমাদের, হ্যাঁ কিছু ত্রুটি বিচ্যুতি আছে, সেইগুলো যদি সারানো যায় সেক্ষেত্রে আমি মনে করবো যে অন্য অন্য দেশের তুলনা যদি বাংলাদেশকে আমি মানে ওইভাবে মূল্যায়িত করতে চাই, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশ আমরা একটা মানে ভালো জায়গায় আছি। হ্যাঁ, বিশেষ করে বাজার ব্যবস্থাপনা এবং পণ্যের জায়গা নিয়ে। এখন তেলের দাম বাড়ছে, আপনি বলেছেন, আমি আপনার সঙ্গে একমত। এখন তেল তো আমরা প্রডিউস করি না, প্রডিউসিং কান্ট্রি কিন্তু বাংলাদেশ না, আমরা তেল আমদানি করি। তো সেই ক্ষেত্রে আমাদের ট্রেড কমিশন আছে, বাণিজ্য মন্ত্রণালয় আছে, অন্যান্য সংস্থাগুলো আছে, তারা দেখবে আন্তর্জাতিক বাজারে এটার দাম বেড়েছে কিনা, বাংলাদেশে বেড়েছে কিনা। শুধু বাংলাদেশে বেড়েছে আমি বলবো, আন্তর্জাতিক বাজারের কথা বলবো না, এইটা কিন্তু সঠিক হবে না। অর্থাৎ যেইগুলো আমরা আমদানি করে আনি সেইগুলো যদি আন্তর্জাতিক বাজারে বেড়ে যায়, ডলারের দাম বেড়ে যায় বা ওভারহেড কস্ট বেড়ে যায়, এইগুলো কিন্তু আমলে আনতে হবে। একজন ব্যবসায়ীর কাজ কিন্তু পণ্যের দাম বাড়িয়ে দেওয়া না, আমরা ব্যবসায়ীর কাজ হচ্ছে পণ্যটা যাতে যত দ্রুত আমরা এটাকে সেল করতে পারি ততই কিন্তু আমার লাভ। জি দাম বেড়ে অবশ্যই। গেলে কিন্তু এটিএম খোরশেদ আলম তেলের দাম দিয়ে কথা বলছিলেন হেলাল উদ্দিন, একটু আপনার কাছ থেকে জানতে চাবো যে এই বিষয়ে আপনি কি বলতে চান? ধন্যবাদ। আপনার যে কোনো পণ্যের দামে নির্ধারিত হয় তার উৎপাদন খরচের উপরে। এখন আপনার তৈলের কথা বলছেন, তৈলের দাম বেড়ে যাচ্ছে, যে কথাটা হেলাল ভাই বলছেন বাইরে বলার কিছু নাই বলে আমি মনে করি। কারণ ওভারহেড কস্ট যদি বেশি হয়, মূল্যের দাম, পণ্যের দামও বেশি হবে। আপনার এখন আমাদের এই মনিটরিং সেলের কিছু দায়িত্ব আছে বলে মনে করি। তারা যদি মনিটরিং করে দেখেন যে তৈলের মূল্যটা বৃদ্ধি পেল কেন, যদি আন্তর্জাতিক বাজারে যদি তৈলের মূল্য বৃদ্ধি না পাইয়া থাকে, তাহলে লোকালে বাড়ার কোনো সুযোগ নেই। এই জিনিসটা তারা দেখা উচিত। এরপরে যে কথাগুলো আমাদের আসছে, দেখেন চালের মূল্য বৃদ্ধি পাইছে, এর কারণ আমরা জানি আমাদের ফসল ভালো ফসল হয়েছে, বাম্পার ফসল হয়েছে, অথচ ধানের মূল্য কিন্তু কৃষক পাচ্ছে। একদিকে কৃষক কিন্তু ভালো ন্যায্য মূল্যে তারা ধান বিক্রি করতে পারছে, 1000 থেকে 1100 টাকা তার ধান বিক্রি করতেছে। ধানের দাম বাড়লে চালের দাম, উৎপাদন খরচ বেড়েই যাবে। তার কারণ আগে ধান আমরা দেখছি 500 টাকা, এটা নিয়ে আমরা বহুত কথা বলছি, কৃষক ন্যায্য মূল্য পাচ্ছে না। এখন তারা ডাবলের বেশি তারা মূল্য পাচ্ছে, তাহলে সেই হিসেবে তো আপনার চালের দাম বেড়েই যাবে। আমরা এই কথাটা একবারও বলি না যে বিগত দিনে চাল যে কম দাম ছিল, তখন ধানের দাম কত ছিল? তখন ধানের দাম ছিল 700-500 টাকা, 700-700 টাকা। সেখান থেকে এখন 1200 টাকা, 1100 টাকা ধানের দাম। আমার মনে হয় আসলে যে কথাটা হিলাল ভাই বলছে যে ধানের দাম, চালের দাম নির্ধারণ করিয়া দেবে সরকার, এটাও ঠিক না। উৎপাদন যদি আমরা আরো বাড়াইতে পারি, আমরা আমাদের লক্ষ্য দিতে হবে কিভাবে হাইব্রিড ধান আর উৎপাদন করে উৎপাদন বাড়ানো যায়। আমাদের আরো বেশি করে আমরা ফিরে আসছি আপনার সাথে একই আলোচনা। একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে আমাদের। প্রিয় দর্শক, যেতে হচ্ছে একটি ছোট্ট বিরতিতে। নিউজ 24 এর সাথেই থাকবেন। আবারও স্বাগত জানাচ্ছি ভ্যালি প্রেজেন্স বিট সংলাপে। দেখছেন নিউজ 24। কথা বলছিলাম পণ্যের দাম নাভিশ্বাস নিয়ে। খোরশেদ আলম, আপনার সাথে কথা বলছিলাম এবং চাল নিয়ে যে বিষয়টি বলছিলেন ওটা নিয়ে আমাদেরকে জানাবেন। তার সাথে সাথে এটাও আমাদেরকে বলবেন যে সরকার যে চিন্তা করেছে চাল আমদানি করার, এই বিষয়ে আমাদের আসলে কি ধরনের সুবিধা বা অসুবিধা সামনের সম্মুখীন হতে পারে একটু জানাবেন। ধন্যবাদ। তো আমাদের যে আসলে উৎপাদন, আমাদের পণ্যের দাম বাড়ার, আমাদের উৎপাদন খরচটা বেড়ে গেছে। আমাদের দেখেন কি কি খরচ করতে হয়। এক মণ ধান কেনার পরে এটাকে পরিবহন করে আমার মিলে নিয়ে আসতে হয়, সেইখানে পরিবহন খরচ। এরপরে আমাদের বিদ্যুৎ বিল 9.5 থেকে 10 টাকা আমাদের বিদ্যুৎ বিল দিতে হয়। আমাদের ব্যাংক ইন্টারেস্ট 9 টাকা দিতে হয়। এরপর আমাদের ওভারহেড কস্টের আরো আছে। এগুলো সব মিলেই যখন কস্টিং করবেন, তখন কিন্তু আমরা মিলের লসে আছে। এখন প্রশ্ন হইল যে ধানের সিজনে যদি আমরা মজুত করতে না পারি, তখনই কিন্তু যে প্রত্যেক দিন কিনে 1 গাড়ি আনলাম, 2 গাড়ি আনলাম, যেটুকু প্রয়োজন, তখন কিন্তু প্রত্যেক দিনই ধানের দাম বাড়তে থাকে, পণ্যের দাম বাড়তে থাকে, চাহিদা বাড়ে, পণ্যের দাম বাড়তে থাকে। যারা এখন আমাদের এই চালের মার্কেটে যারা কর্পোরেট ব্যবসায়ীরা চলে আসছে কয়েকটা, সেটা হাতে গোনা কয়েকটা কর্পোরেট ব্যবসায়ীরা আসছে, তারা যখন চাল ধান কেনা শুরু করে তখন আর আমরা বাজারে গিয়ে কোনো ধান পাই না। এই যে অবস্থার সৃষ্টি হওয়ার কারণে তারা কম দামে ধান কিনে আর মজুত করলো, আবার তারা বেশি দামে কিন্তু ওই চালটাকে আমাদের সাথে সমন্বয় করে বেশি দামে কিন্তু চালটা বাজারে নিয়ে আসছে। যেই কথা মাননীয় খাদ্যমন্ত্রী বলে
সে আমাদেরকে বলছে আপনারা তো কম দামে ধান কিনে রাখছেন, এখন কেন বেশি দামে চাল বেচছেন? ওই ধান দিয়ে তো চাল বানা দিচ্ছেন। কথাটা সত্য, কিন্তু এটা সব মিলার না। সেটা হয়তো আপনার 15-20টা মিলারের কথা সে বলতে পারে, কিন্তু মিলার বলিয়া সবাই আমাদেরকে দোষারোপ করে। আমরা কিন্তু ধান কেনার টাকাই তো আমাদের নাই, যে 90% 95% লোকের ধান কেনার টাকা নেই। তো এইটাকে সমন্বয় করতে হবে। আপনি দেখেন এই কর্পোরেট ব্যবসায়ীরা বানায়, আচার বানায়, তারা মুড়ি ভাজে, এই যে এইগুলো আবার ফান্ড নেওয়া যায় বাংলাদেশ ব্যাংক থেকে, সেই টাকাগুলো তারা কিন্তু নিয়ে নিয়েছে। কিন্তু আমাদের সাধারণ ব্যবসায়ীরা এই টাকা ফান্ড বাংলাদেশ ব্যাংকে নিতে পারে নাই, সব তারা নিয়ে নিয়েছে বড় বড় কোম্পানিগুলো। এখন আবার আসছে চাউলেও আবার আপনার অটো স্কুলের উপরে ফান্ড নেওয়া যায়, সেটাও তারা নিয়ে নিয়েছে। অর্থাৎ এই সকল ব্যবসায়ী তারা করবে, তারা তেল বানাবে, নবম বানায়, চিনি বানায়, তাদের ব্যাংক আছে, বীমা আছে, গার্মেন্টস আছে, হাসপাতাল আছে, সব ব্যবসা তারা করবে। তাহলে যে আমাদের মতো লোকগুলো যারা এই ব্যবসায় আসছি, আমরা কোটি কোটি টাকা ইনভেস্ট করিয়া ব্যবসায় আসলাম, আমরা কি করবো? আমরা যাবো কোথায়? অর্থাৎ যে কথাটা হেলালুদ্দিন আপনার কাছে একটু আসতে বলছেন চাচ্ছিলাম, যে বড় বড় মাছ, ছোট মাছগুলো খেয়ে ফেলে, আমাদের সেই অবস্থা আছে। যদি আমরা পুকুরে বড় মাছ যাতে না থাকে সেই ব্যবস্থা করতে হবে। আমাদের এখন সেই সময় আসছে যে আইন করে আমাদের ওই ব্যবস্থা করতে হবে যে বড় মাছের জন্য ছোট মাছ না খাইতে পারে। আমি মাছের চাষে যদি করি, সেখানে দেখো কোনোভাবে যে বল মাছ, শোল মাছ ওই পুকুরে না থাকে, সেই ব্যবস্থা করতে হবে। এখন তারা তাদের ব্যবসা করুক। ধন্যবাদ। আমরা আবার আসবো আপনার কাছে কথা বলতে। হেলালুদ্দিন আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। আমাদেরকে ছেড়ে দেওয়া হোক। আর ব্যাংকের একটা সমস্যা আছে, ব্যাংক কিন্তু আমাদের এই ছোট ছোট মিলারদেরকে, মাঝারি মিলার কোনো টাকা দিচ্ছে না। আমাদের এখন তরল সংকট, আমরা এখন টাকার অভাবে কিন্তু ধানও কিনতে পারতেছি না, কম্পিটিশনে যাইতে পারছি না। যেখানে কম্পিটিশন নাই, সেখানে কিন্তু প্রতিযোগিতামূলক ব্যবস্থা না থাকলে সেখানে কিন্তু কোনো একটা সাইড, কোনো অটোমেটিক তারা একটা সেন্ডিকেট হয়ে যায়। যার কাছে টাকা আছে সে মাল কিনবে, সে বিক্রি করবে বেশি দামে। জি জি, আমি আপনার কাছে আবার ফিরে আসছি। একটু হেলালুদ্দিনের সাথে কথা বলতে চাচ্ছিলাম। হেলালুদ্দিন, উনি যে বিষয়টি বললো, গুরুত্বপূর্ণ কিছু বিষয় উনি ইন্ডিকেট করেছে। তার সাথে সাথে আপনারও একটু মন্তব্য নিতে চাবো যে এই যে চালের দামের নিয়ন্ত্রণটা আসছে না, তার সাথে সাথে আমদানির চিন্তা করা হচ্ছে, তো এটার জন্য আসলে আমাদের কি ধরনের সুবিধা বা অসুবিধার সামনে প্রস্তুতি নেওয়া উচিত, বা কি ধরনের আসলে আমাদের এটা থেকে বেনিফিটস পেতে পারি, একটু বলবেন। জি আপা, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রবলেম হচ্ছে কি, যখনই পণ্যের দাম বাড়ে তখনই ব্যবসায়ীদের এক ধরনের দুষের মধ্যে পড়তে হয়। আপনি যেভাবে খেয়াল করেন যে গত 1 বছর আগে ধানের দাম ছিল 500 টাকা, সেই ধানের দাম এখন 1100 টাকা। তো সেই তুলনায় কি চালের দাম বেড়েছে? এখন কৃষকরা যখন খুশি হচ্ছে, আমরা সবাই খুশি, কারণ আমরা মনে করি আমাদের একেবারে লাইফ লাইন হচ্ছে অর্থনীতি, কৃষক। অতএব ওনারা যখন ভালো থাকবে, আমরা সমস্ত মানুষ, কারণ দিন শেষে আমি কিন্তু ভোক্তা, আমরা সমস্ত মানুষের ভালো থাকবে। এখন প্রশ্ন যে চালের দামটা কত হওয়া দরকার, এই জিনিসটা আমি আবারও বলছি, অসংখ্যবার আমি আপনাদের মাধ্যমে বলেছি যে চালের দামটা কত হওয়া দরকার এটা সরকার প্রথম নির্ধারণ করবে। তারপরে চালের দামটা ওই জায়গায় রাখার জন্য সরকার কখনো আমদানি করবে, কখনো আমদানি বন্ধ করবে। এখন আমদানি একটা সুখবর আমাদের কাছে আছে, সেটা হচ্ছে সরকার আমদানি করছে। আবার এটা দুঃসংবাদ হবে, মানে অতি মাত্রায় চাল চলে আসবে, আমদানিকৃত চাল, তখন কিন্তু আমার দেশীয় চালটাকে ক্ষতিগ্রস্ত করবে, ধানটাকে। তখন কিন্তু আমি আবার বলবো যে কেন এটা করানো, কেন এটা। এই জায়গা হচ্ছে সরকারের যে মনিটরিং কমিটি গুলো আছে, সরকারের যে অর্গান গুলো আছে, অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, তারপরে আমাদের খাদ্য মন্ত্রণালয়, এরা বসে সিদ্ধান্ত নেবে কি পরিমাণ চাল আমদানি করা যায়, চালের দামটা কত রাখা। এখন প্রশ্ন হচ্ছে চালের দাম কিন্তু আপনি কোনো ক্রমে এখন যে বাজারটা আছে, যদি 1100 টাকা, 1200 বা 1000 টাকা চালের দাম থাকে, সেই ক্ষেত্রে এর নিচে নামার কোনো সুযোগ নাই। এটা তো সত্য যে করোনা ভাইরাসে আমাদের অনেক লোক চাকরি হারিয়েছে, অনেক লোক তার ব্যবসা হারিয়েছে, তার মানে এখন যে আয় ছিল সে আয়টা কমে গেছে, তারা কষ্টের মধ্যে আছে, প্রতিদিনই দারিদ্র্যের সংখ্যা বাড়ছে। তাইলে এই মুহূর্তে আমরা আবার কি করব? এই মুহূর্তে আমি অনুরোধ করবো সরকারকে, আমাদের যারা বিত্তবান তাদের জন্য কিন্তু সরকার খুব বেশি চিন্তা করার দরকার নাই। তাদের 100 টাকা কেজি চালের দাম হলে সমস্যা নাই, বিকজ তারা চালও খুব কম খায়, একেবারে চামচ দিয়ে চাল খায়। আর আমরা যারা যারা আমাদের দরিদ্র জনগোষ্ঠী যারা আছে, তাদের জন্য রেশনিং ব্যবস্থা প্রবর্তন করা দরকার। যদি ইতিমধ্যে রেশনিং ব্যবস্থা প্রবর্তন করতে না পারি, সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে আমাদের যে ক্ষতিটা হয়ে গেছে, আমাদের না সারা পৃথিবীতে এক ধরনের, আমি বলবো এক ধরনের কিয়ামতের আলামত কিন্তু শুরু হয়ে গেছে। আমরা ভেবেছিলাম যে এই বছরটা শেষ হলে হয়তো আমরা করোনা জয় করব, কিন্তু এখন দেখছি আর নতুন ভাইরাস আসছে, যেটা আরো বেশি দ্রুততম সময়ের মধ্যে এই ভাইরাসটি ছড়ায়। এই আমরা কোথায় যাব? আমরা কিন্তু একটা অজানা গন্তব্যের পিছনে, অজানা গন্তব্যে আমরা যাচ্ছি। আমরা জানি না সারা পৃথিবীর মানুষগুলো আমরা কিভাবে বেঁচে থাকবো। তো এই মুহূর্তে আমাদের যতক্ষণ শ্বাস ততক্ষণ আসাটা কথা আছে না, আমাদের তো বেঁচে থাকতে হবে।
সেই ক্ষেত্রে আমি অনুরোধ করবো আপনার এই বিট সংলাপের মাধ্যমে সরকার যাতে অতি দ্রুততম সময়ের মধ্যে অতি দরিদ্র জনগোষ্ঠীর জন্য আপনার রেশনিং ব্যবস্থা চালু করে, তাহলে কিন্তু আজকে যারা মানে খুব কষ্ট পাচ্ছেন তারা কিন্তু সেটা পাবে না। জি, অনেক ধন্যবাদ। অনেক সুন্দর করে গুছিয়ে বলেছেন, কিছু ভালো বিষয় আমাদেরকে বলেছেন। গোলাম রহমান, উনি যেটা বলছিল ওটার সাথে কি আপনি একমত যে এই সমস্যাগুলো আমাদের সামনে সম্মুখীন হতে হবে, একটু বলবেন? আমি প্রথমেই তো বলেছি সংকটটা মূল্যের চেয়েও, মূল্য বৃদ্ধির চেয়েও সংকটটা আয় হ্রাসের। তাই আয় বৃদ্ধির, কর্মসংস্থানের বৃদ্ধির উদ্যোগ নিতে হবে। জনাব হেলালও তাই বলেছেন, তিনি একটা রেশনিং ব্যবস্থার কথা বলেছেন। আমাদের দেশে একসময় রেশনিং ব্যবস্থা ছিল, এর ভালো দিক আছে, মন্দ দিক আছে। তো এটা আর কি পরীক্ষা নিরীক্ষা করে ব্যবস্থা নেওয়া যেতে পারে। তবে সরকারকে পর্যাপ্ত সরবরাহ ব্যবস্থা করতে হবে। তাহলে সরকার অনেকগুলি ভালো উদ্যোগ নিয়েছে দরিদ্র মানুষের জন্য, যেমন 10 টাকা কেজিতে আপনার 50 লক্ষ পরিবারকে চাল দেওয়া। এইটা যদি আরো আপনার এর যে পরিধি বাড়ায় অথবা পরিমাণ বাড়ায়, তাহলেও একটা কিন্তু ইতিবাচক প্রভাব আসবে। এই সরকার যেসব পদক্ষেপ নিয়েছে, আমার ধারণা আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের জনসংখ্যা আমাদের দ্বিগুণ, আর মার্কিন যুক্তরাষ্ট্রে যে সংখ্যক মানুষ মারা গেছে করোনায়, আমাদের দেশে কিন্তু তার ছিটে ফোটাও মরে নাই। ভারত আমাদের যে প্রতিবেশী দেশ, ভারতের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে, আয় মানে জাতীয় আয় 10% হ্রাস পেয়েছে মাথাপিছু আয়, আর বাংলাদেশের মাথাপিছু আয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এটা আমি বাংলাদেশের সরকারকে, বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানাই। করোনা পরিস্থিতিতে অর্থনৈতিক ব্যবস্থাপনা এবং আপনার রোগ নিয়ন্ত্রণে বাংলাদেশ, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অথবা আমেরিকার রাষ্ট্রপতি ট্রাম্প এর চেয়ে অনেক বেশি দূরদর্শিতার পরিচয় দিয়েছেন। এবং সরকারের পদক্ষেপ এ পর্যন্ত সবকিছু ইতিবাচক বলে আমি মনে করি। তবে দরিদ্র মানুষের আয় বৃদ্ধি, কর্মসংস্থান বৃদ্ধি এবং ছোট এবং মাঝারি ব্যবসায়ীরা যাতে ঋণ সুবিধাটা প্রণোদনা পায় দ্রুততার সাথে, সেই ব্যবস্থা গ্রহণ করা গেলে অবস্থার আরো উন্নতি হবে বলে আমার দৃঢ় ধারণা। জি, অবশ্যই। অনেক ধন্যবাদ গোলাম রহমান। একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, এ ভ্যালি প্রেজেন্স বিট সংলাপে যাচ্ছে একটি ছোট্ট বিরতিতে। নিউজ 24 এর সাথেই থাকবেন। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ভ্যালি প্রেজেন্স বিট সংলাপে। কথা বলছিলাম পণ্যের দাম নিয়ে। একটু কথা বলে যাবো হেলালুদ্দিন আপনার সাথে। জানতে চাবো, আমরা যদি অনুষ্ঠানের শেষে চলে এসেছি, আপনি যদি আমাদেরকে একটু বলেন যে দীর্ঘমেয়াদী একটি সমাধানের জন্য কি করা উচিত বা কি ধরনের প্রস্তুতি নেওয়া উচিত, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান। ধন্যবাদ আপনাকে প্রশ্নটি করার জন্য। প্রথমত হচ্ছে যে আমাদের কটা আইটেমকে নিশ্চিত করতে হবে যে কোন কোন আইটেম আমাকে সবসময় মানুষের ভোগ্য পণ্যের নাম্বার 1, এবং চালটা কত দাম, কত হওয়া উচিত, এটা ওনারা নির্ধারণ করবেন। আমি কিন্তু সবসময় মনে করি চালের দামটা একটু বেশি থাকা ভালো। হ্যাঁ, কারণ এই কারণে যে আমার চালে নিরাপত্তা নিশ্চিত থাকবে যদি কৃষক তার ন্যায্য মূল্যটা পান এবং কিছু প্রফিট সেখানে পান। তো আমার মনে হয় যে এখন সরকারকে সবচেয়ে বেশি যেটা ইয়ে করা দরকার সেটা হচ্ছে রেশনিং পদ্ধতি। আমার দেশে গরিব মানুষ আরো বাড়বে, কারণ এই করোনা যাচ্ছে না, এখনই করোনা আরো বেগবান হচ্ছে। সেই কারণে আমাকে রেশনিং ব্যবস্থা প্রবর্তন করতে পারি। আমার যে দরিদ্র জনগোষ্ঠী আছে এবং দরিদ্র জনগোষ্ঠী প্রতিনিয়ত এখন আমার বাড়ছে, আমার মনে হয় সেই জায়গাটা মানুষ ভালো থাকবে। এবং আমি মনে করি সরকারি কাজগুলো যত করছে, এবং বর্তমান সরকার অতীতের যে কোনো সরকারের চাইতে আমি মনে করছি যে অত্যন্ত পরিকল্পনা মাফিক এবং
সেই কারণে আমাদের কিন্তু খুব বড় ধরনের সমস্যা হয়নি, সমস্যা হয়েছে তার সমাধান আমরা পেয়েছি। অবশ্যই জি, খোরশেদ আলম, আপনার কাছে একই প্রশ্ন নিয়ে আসছি যে দীর্ঘমেয়াদী সমাধানের জন্য কি ধরনের পরিকল্পনা আমাদের করা উচিত? ধন্যবাদ আপনাকে। আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হলে প্রথমতই যে আমি যে কথাটা বলবো যে আমাদের উৎপাদন খরচটাকে কমায় নিয়ে আসতে হবে। এটার জন্য আমাদের সাথে যদি বসে যে উৎপাদন খরচ কমাইতে হলে কি কি কাজগুলো করতে হবে, সেই কাজটা নিয়ে যদি আমরা আগাইতে পারি তাহলে আমাদের পণ্যের ধানের দাম দেয় থাকুক না কেন, আমাদের উৎপাদন খরচ কমবে, চালের দাম কম থাকবে। আরেকটা হলো, আপনি দেখেছেন যে সরকারি ভাবে যে চাল আমদানি করার পরে কিন্তু কিছুটা হইলেও কিন্তু বাজারে একটা আসছিল, আবার কিন্তু দাম বেড়ে গেছে। এই যে বেড়ে যায়, এটাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না যে আমাদের উৎপাদন খরচ এত হচ্ছে। আমার মিল কিন্তু অনেকে বলে যে আমরা ধান চাল বিক্রি করতেছি না, মজুত করে রাখছি, কিন্তু আমার এখনো 400 বস্তা চাল আমি বিক্রি করতে পারতেছি না, আমার কেউ নিচ্ছে না, আমাদের যে উৎপাদন খরচ দিয়ে কেউ নিচ্ছে না। আসলে এইটার জন্য আমাদের দীর্ঘমেয়াদী যে ব্যবস্থাটা নেওয়া হবে সেটা হলো, আমাদের অনেক সমস্যা আছে, সেই সমস্যাগুলো হলো রাইস মিলের সমস্যাগুলো সমাধান করা যদি যায় তাহলে কিন্তু এটা দীর্ঘমেয়াদী ভাবে আমাদের অবশ্যই। ধন্যবাদ। গোলাম রহমান, আপনার কাছে আসছি একই প্রশ্ন নিয়ে যে দীর্ঘমেয়াদী সমাধানের জন্য আপনি যদি কিছু বলতে চান। যে সমস্যাটা জি, মূল্য বৃদ্ধির শুধু নয়, মূল্য বৃদ্ধির সাথে সাথে আয় বৃদ্ধি ব্যবস্থা করতে হবে। আয় বৃদ্ধি যদি হয় তাহলে মূল্য বৃদ্ধি, আয় বৃদ্ধির পরিমাণ যদি মূল্য বৃদ্ধির চেয়ে বেশি হয় তাহলে কিন্তু মূল্য বৃদ্ধি মানুষের জীবন মানে কোনো বিরূপ প্রভাব ফেলে না। আর পণ্য মূল্য স্থিতিশীল রাখার জন্য জনাব হেলাল যে প্রস্তাবটি দিয়েছেন আমি তা সমর্থন করি। ভারতে মূল্য পরিস্থিতি, বিশেষ করে এসেনশিয়াল প্রোডাক্টসের মূল্য স্থিতিশীল রাখার জন্য কনজিউমার্স অ্যাফেয়ার্স মিনিস্ট্রি বলে একটি মন্ত্রণালয় আছে। আমরা ক্যাব থেকে দীর্ঘদিন বলে আসছি বাংলাদেশেও এইরকম একটি মন্ত্রণালয় সৃষ্টি করা হোক, অথবা বাণিজ্য মন্ত্রণালয়েরই একটি পৃথক আপনার ডিভিশন করা হোক, যাতে এটা একটা প্রাতিষ্ঠানিক দিক থেকে। আর অনেক পণ্য দেশে উৎপাদিত হয়, বিদেশ থেকেও আমদানি করা হয়, যেমন পেঁয়াজ, যখনই আমদানি বাধাগ্রস্ত হয় তখনই সংকট সৃষ্টি হয়। তাই যেসব কৃষি পণ্যের উৎপাদন দেশে হয়, আমদানি করা হয়, সেই সব কৃষি পণ্যে আমরা যাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারি দ্রুততার সাথে, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। সাথে সাথে উৎপাদন ব্যয় হ্রাস করা, উৎপাদনশীলতা বৃদ্ধি করা, এগুলি তো অবশ্যই ব্যবস্থা নিতে হবে। জি, অনেক ধন্যবাদ। আমাদের সম্মানিত অতিথিদের ধন্যবাদ জানিয়ে আজকের মতো বীজ সংলাপ এখানেই শেষ করতে হচ্ছে। প্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, নিজের জন্য, নিজের পরিবারের জন্য, এবং তার সাথে সাথে নিউজ 24 এর সাথেই থাকুন।